Dear students, welcome back to my class. তো আজকে আমরা একটা নতুন টপিকস পড়ব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো মেডিকেল অ্যাডমিশনে পার্টস অফ স্পিচ এতই গুরুত্বপূর্ণ যে আমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি যে প্রতি বছরে 1, 2, 3 মার্ক অবশ্যই পার্টস অফ স্পিচ থেকে আসে। তো এইটা আমাদের কনফার্ম মার্ক। তো ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে আমরা এত বলি পার্টস অফ স্পিচ এত গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। এখন আমরা একটু দেখতে পারি যে আসলে পার্টস অফ স্পিচ কিভাবে আসে, কোন ক্যাটাগরিতে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। তাহলে এখানে দেখো মেন হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন আইডেন্টিফিকেশন বলতে যে ওরা একটা সেন্টেন্স দিবে এবং একটা ওয়ার্ড কি আন্ডারলাইন করে দিবে। তাহলে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিল সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাকে বলতে হবে। এখন নর্মালি আমরা পড়ে আসছি নাউন কি, প্রনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি। বাট এখানে অ্যাকর্ডিং টু পজিশন সেম ওয়ার্ড আগে ছিল নাউন হয়ে যাবে ভার্ব, আগে ছিল ভার্ব হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো সেইটা আমাদের বুঝে মাথায় রেখে পড়তে হবে যেন আমরা ভুল না করি। কোনটা অ্যাডজেক্টিভ ছিল বাট পজিশনের কারণে এখন কি হয়ে গেল সেটা আমাদের কি দেখতে হবে। তো এখানে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, দেখো এখানে লিখলাম কি আই মাস্টার ইউ। এখন এই মাস্টার নর্মালি কি নাউন হয়, শিক্ষক নাউন। বাট দেখো তো অ্যাকর্ডিং টু পজিশন এখানে আছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে কি আছে সাধারণত ভার্ব হয়। তাহলে এই পজিশনে কি মাস্টার কি ভার্বের কাজটা করতেছে। তাহলে এমনিতে নর্মালি এটা নাউন হয়, বাট অ্যাকর্ডিং টু পজিশন অ্যাকর্ডিং হয়ে গেল কি ভার্ব হয়ে গেল। তাহলে আই মাস্টার ইউ, আমি তোমাকে পড়াই বা শিক্ষা দেই। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ভার্ব। তাহলে আমাদের কোয়েশ্চনে এরকমই ক্যাটাগরি কোয়েশ্চন থাকবে যেগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে এটা নাউন ছিল, এখনই কি নাউন আছে কিনা, এটা ভার্ব ছিল এখনই কি ভার্ব আছে কিনা। তো এইগুলো আমরা পড়ব। আর পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসবেই, দেয়ার ইজ নো ডাউট, কোনো ডাউট নাই। আর আমি ট্রাই করব 0 লেভেল থেকে পার্টস অফ স্পিচটা শেষ করার জন্য, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে পার্টস অফ স্পিচ ভালো জানা থাকলে। ওকে, লেট মি স্টার্ট। তাহলে দেখো প্রথমে আমরা পড়ে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে। তাহলে এখানে আমি যদি লিখি পার্টস অফ স্পিচকে বাংলা আমরা একটা ওয়ার্ড পাবো পার্টস। তাহলে দেখো পার্টস, তাহলে পার্টস মানে কি, পার্টস মানে হচ্ছে অংশ। আর এখানে আমি লিখলাম পিস। তাহলে পিস মানে কি শব্দ, বাকি, বাক্য। তাহলে এখানে দেখো পার্টস মানে অংশ, পিস মানে শব্দ বা বাক্য। তাহলে পুরোটা যদি আমি একসাথে করি তাহলে এটা লিখতে পারি বাক্যাংশ। এটা আমরা লিখতে পারি একটা অফ দিয়ে লিখতে পারি কি বাক্যাংশ। লিখলাম আমি বাক্যাংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ বা বাক্যাংশ। এখন দেখো এভরি মিনিংফুল ওয়ার্ড অফ এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দ কি কি হবে, এক একটা পার্টস অফ স্পিচ হবে। তাহলে একটা সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড হবে এমন কোনো ওয়ার্ড নাই যেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচে পড়বে না। তার মানে কি এভরি মিনিংফুল ওয়ার্ড, দ্যাট মিনস কি প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি বলবো পার্টস অফ স্পিচ বলবো। তাহলে এখন যে দেখো আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, কি লিখলাম, লিখলাম আই ক্যাচ আ বার্ড। আমি কি করি একটা পাখি ধরি। তাহলে এখানে দেখো তো এটা কি হবে একটা প্রোনাউন, এটা হচ্ছে কি আমাদের ভার্ব, এটা কি ভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে এটা আর্টিকেল। তাহলে আর্টিকেলগুলো কি হয় এই যে এ, তারপর হচ্ছে কি এন, তারপর কি দি, এগুলো হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলগুলো কি হয় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি আমাদের নাউন। তাহলে দেখো এখানে যতগুলো ওয়ার্ড ছিল প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচে ব্যবহৃত হইল। তাহলে এইটাই হচ্ছে কি পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যের ব্যবহৃত প্রত্যেক অর্থবোধক শব্দকে কি বলা হয় কি পার্টস অফ স্পিচ বলা হয়। এখন দেখো আমরা একটু নর্মালি ভাবে পড়ি যে পার্টস অফ স্পিচ কত প্রকার। তো আমরা জানি দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার হবে, 8 প্রকার হবে। যেহেতু আমরা একদম 0 লেভেল থেকে পড়তেছি আমি একটু নামগুলো মেনশন করি। তাহলে 1 নম্বর কি আছে দেখো নাউন, 2 নম্বর কি হবে প্রোনাউন, 3 নম্বর কি হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। 4 নম্বর আমরা কি লিখলাম ভার্ব। দেন নাম্বার 5 আমরা কি লিখতে পারি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। নাম্বার 6 লিখতে পারি প্রিপোজিশন, প্রিপোজিশন। 7 লিখতে পারি কনজাংশন। নাম্বার 8 আমরা লিখব কি ইন্টারজেকশন।
তো এটা আমরা সবাই পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তারপর আমি একটু লিখলাম। এখন দেখো দেয়ার আর 8 টাইপস অফ কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 7 প্রকার। তো নাউন সাধারণত কি বোঝায়? কোনো কিছুর নাম, নামের পরিবর্তে প্রনাউন। অ্যাডজেক্টিভ এই নাউন বা প্রনাউনের কি বোঝাবে? দোষগুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। আর ভার্ব সাধারণত কি হয়? যে ওর দ্বারা কোনো কিছু করা হয় তাকে বোঝায়। আর ভার্বকে যে মডিফাই করে সেটা হবে ক্যান ভার্ব। প্রিপোজিশন কি করবে? নাউন বা প্রনাউনের পূর্ববর্ষা সম্পর্ক স্থাপন করে। কনজাংশন কি করে? দুইটা ওয়ার্ডকে যুক্ত করে। আর ইন্টারজেকশন কি বোঝাবে? কোনো বিস্ময়, আনন্দ, দুঃখ, ঘৃণা, লজ্জা, বিস্ময় এগুলো। তাহলে এগুলো হবে কি আমাদের পার্টস অফ স্পিচ। এখন আমরা প্রথমেই পড়বো কি নাউন সম্পর্কে। এখন একটা একটা পার্টস অফ স্পিচ আমরা ডিটেইলসে পড়বো। তাহলে দেখো প্রথমে আমরা কি পড়বো? নাউন সম্পর্কে পড়বো। তো আমরা জানি নাউন কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছু নামকে কি বলা হয়? নাউন বলা হয়। যেমন হইতে পারে এ বুক, অ্যান আমব্রেলা, এগুলো। তাহলে এগুলোকে আমরা কি বলবো? নাউন। এখন নাউনের ক্লাসিফিকেশনটা আমাদের দরকার, কারণ আমরা ভালোভাবে পড়বো যেন সব কিছু বুঝে বুঝে মাথায় জমাইতে পারি। তাহলে দেয়ার আর 2 টাইপস অফ কি নাউন। মেইনলি নাউন কত প্রকার? 2 প্রকার। তাহলে একটা হচ্ছে দেখো কনক্রিট, একটা কি হবে? কনক্রিট নাউন। একটা কি? কনক্রিট। আরেকটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো তাহলে কনক্রিট নাউনের পাশে আমরা কি লিখতে পারি? ইন্দ্রিয় গ্রাহ্য। কি হবে? ইন্দ্রিয় গ্রাহ্য হবে। আর এটা কি হবে না? ইন্দ্রিয় গ্রাহ্য নয়। তাহলে এখানে আমরা লিখলাম এটা কি হবে না? ইন্দ্রিয় গ্রাহ্য হবে না, ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এখন ইন্দ্রিয় গ্রাহ্য বলতে আমরা কি বুঝি? যেগুলোকে নাক, চোখ, মুখ, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ দিয়ে আমরা কি করতে পারি? দেখা যায়। মানে আমরা কি করতে পারবো? দেখতে পারবো, স্পর্শ করতে পারবো, অনুভব করতে পারবো, গুনতে পারবো। সেগুলো হবে কি আমাদের কনক্রিট নাউন। আর যাদেরকে আমরা কি করতে পারবো না? দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না, ছুঁতে পারবো না, সেগুলো হবে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ইমোশনের মতো থাকে। তাহলে আমরা যদি এক দুটো উদাহরণ লিখি, যেমন লিখলাম কি কাইন্ডনেস, কি লিখলাম? কাইন্ডনেস। লিখলাম কি অনেস্টি। তাহলে এগুলো কি হবে? আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আমরা কি করতে পারবো না? ডোন্ট টাচ, হ্যাঁ, ডোন্ট সি, দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না। তাহলে এগুলো হবে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নেক্সট ক্লাসে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ডিটেলস পড়বো। আজকে জাস্ট শুধু নামগুলো লিখলাম। এখন দেখো কনক্রিট নাউন। তাহলে যে নাউনগুলোকে আমরা ধরতে পারবো, ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো, দিস ইজ কল্ড কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনের আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা কি দেখো? কনক্রিট নাউন আবার 4 টাইপস। কত? 4 প্রকার। তাহলে এখানে কি কি হবে দেখো? এক নম্বর হচ্ছে প্রপার নাউন, প্রপার। 2 নম্বর কি হবে আমাদের? কমন নাউন। 2 নম্বর কি হবে? কমন নাউন। 3 নম্বর কি হবে? কালেকটিভ, কালেকটিভ নাউন। আর 4 নম্বর কি হবে? ম্যাটেরিয়াল। 4 নম্বর কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই ছিল নাউনের কি ক্লাসিফিকেশন। এখন আবার আমরা কি করব? অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, অর্থাৎ গণনার ভিত্তিতে নাউন আবার কি 2 টাইপস। অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, অর্থাৎ গণনার ভিত্তিতে আবার কি হবে? নাউন 2 প্রকার হবে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি, কাউন্টেবিলিটি এর ভিত্তিতে নাউন আবার কত প্রকার? 2 টাইপস। নাউন কত প্রকার হবে? 2 টাইপস হবে। তাহলে 1 নম্বর দেখো এখানে একটু দরকার। 1 নম্বর হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। আর যে 2 নম্বর নামটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? আনকাউন্টেবল, আনকাউন্টেবল। অথবা এখানে একটা নতুন নাম হিসেবে এটা বলা হয়, সেটা হচ্ছে ম্যাস নাউন। তাহলে দেখো অপশনে যদি আনকাউন্টেবল না থেকে ম্যাস নাউন থাকে, তাহলে বুঝতে হবে এটা আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন। অথবা অথবা থাকতে পারে কি? নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি দেয়ার আর 2 টাইপস অফ নাউন। ফার্স্ট ওয়ান কি? কাউন্টেবল নাউন। আর সেকেন্ড ওয়ান কি? আনকাউন্টেবল। এখন এই অপশনে কি আনকাউন্টেবল নাই, নন কাউন্টেবল নাই, থাকতে পারে কি? ম্যাস নাউন। তাহলে ম্যাস নাউন বুঝতে হবে কি? এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তো এখন আমরা পড়ি। প্রথমত আমরা বললাম যে যাদেরকে ইন্দ্রিয় গ্রাহ্য করা যায় সে হচ্ছে কনক্রিট নাউন, তাদেরকে করা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন ছিল আবার কি? 4 প্রকার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ। এখন আমরা এই কনক্রিট নাউনের যে ক্লাসিফিকেশনগুলো দেখলাম সেগুলো এখন একটু পড়ো। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে লিখলাম কি আমরা? প্রপার নাউন।
প্রথমে কি প্রপার নাউন। এখন প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট, নির্দিষ্ট কি বোঝাবে? কোনো ব্যক্তি। তাহলে দেখো, যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, বা স্থানের নাম বোঝায়, তাদেরকে আমরা কি বলবো? প্রপার নাউন। তাহলে যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে বলে কি? প্রপার নাউন। তাহলে এখানে যদি আমরা লিখি বস্তু, তাহলে বস্তু কি হইতে পারে? বুক। তাহলে এটা আমাদের কি? প্রপার নাউন। হইতে পারে কি? ব্যক্তি। তাহলে ব্যক্তি কি লিখলাম? আমাদের পরিচিত নাম রহিম, এটা লিখলাম। তারপর লিখতে পারি দেখো স্থান, স্থান লিখলাম কি? ঢাকা। এখন কখনো কখনো কোনো কাজের নাম, সেটা কি হয়? প্রপার নাউন হয়। যেমন এখানে লিখে দিলাম এটা স্থান, দেখো এখানে লিখলাম ক্রিয়া বা কাজের নাম, সেটাকে আমরা লিখে দিলাম দেখো হেজিটেশন, HASITATI, তাহলে হেজিটেশন। তাহলে এগুলো কি হবে? আমাদের প্রপার নাউন। তো প্রপার নাউন সম্পর্কে এতটুকু জানলেই হবে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা কাজের নাম, সেগুলো হবে কি? আমাদের প্রপার নাউন। এখন আমরা পড়ব কি? কমন নাউন। এখন আমরা পড়ব কমন নাউন। তাহলে কমন নাউন কাকে বলে? দেখো, যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়। যে নাউন দ্বারা কি বোঝাবে? এক জাতীয় সকলকে। তাহলে দেখো, যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝাবে তাদেরকে আমরা কি বলবো? কমন নাউন। তাদেরকে আমরা কি বলবো? কমন নাউন। এখন কমন নাউনের কতগুলো উদাহরণ আমরা একটু লিখবো। তাহলে এখানে দেখো হচ্ছে মোটামুটি কমন নাউনের একটা লিস্ট। তো এগুলো কি করে? সবগুলো এক জাতীয় জিনিসকে বোঝায়। যেমন এগুলা বিভিন্ন কোশ্চেনও আসা ওয়ার্ড, যে নিচের কোনটি কমন নাউন। তাহলে এইগুলো দেখে আমরা বুঝতে পারবো নিচের কোনগুলো কমন নাউন। তাহলে দেখো কি কি? ফিশ, রিভার, সিটি, মানে সকল শহরের সাধারণ নাম সিটি, এটা কমন নাউন। সকল নদীর সাধারণ নাম রিভার, এটাও কমন নাউন। সকল ফুলের সাধারণ নাম ফ্লাওয়ার, এগুলো কি? কমন নাউন। তারপর সোলজার, প্রিয়েস্ট, বেগার, চাইল্ড, রিজেন্ট, টিপ, এটা কোশ্চেন আসা, নিচের কোনটি কমন নাউন? টিপ। কিং, ফ্রেন্ড, ফাইটার, ম্যান, বয়, বন্ড। এখন দেখো এখানে আমি 3টা 4টা ওয়ার্ড একসাথে লিখলাম, যেমন ক্যাট, ডগ, এলিফ্যান্ট। আবার এখানে আছে কি? টাইগার। তো এইগুলা কিভাবে কমন নাউন হয়? এখন দেখো অনেক ব্যক্তি আছে যারা কুকুর পালতে খুব পছন্দ করে, বিড়াল পালতে পছন্দ করে। তারা কি করে? তাদের যে ডগ থাকে তাদেরকে বিভিন্ন নামে ডাকে। এখন সেটার নাম দিল মনে করো টম। তাহলে ওদের ভাষায় টম বলতে কাকে বোঝাচ্ছে? এই ডগকে বোঝাচ্ছে। তাহলে টম হয়ে গেল কি? কার নাম? ডগের নাম। তাহলে এটা হয়ে গেল এখন প্রপার নাউন, আর এইটা হয়ে গেল এখন কি? কমন নাউন। তাহলে এখন দেখো ক্যাট, ক্যাটের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে ডাকতে পারে, যেমন কেউ এটাকে ডাকে মিমি। তাহলে এইটা এখন হয়ে গেল কি? আমাদের প্রপার নাউন। তাহলে এটা হয়ে গেল কি? এখন কমন নাউন। তাহলে এই অর্থে ডগ, ক্যাট, এলিফ্যান্ট, টাইগার, এগুলো কি হয়? কমন নাউন হয়। তো আমি আবার বলতেছি দেখো, ডগ হচ্ছে সকল কুকুরের সাধারণ নাম। আবার কেউ কেউ কি এটাকে সেপারেটলি নামেও ডাকতে পারে, যেমন এখানে টম হইতে পারে কুকুরের নাম, মিমি হইতে পারে ক্যাটের নাম, সিমিলারলি এলিফ্যান্ট, টাইগার। তাহলে এগুলো হবে কি? আমাদের প্রপার নাউন, সরি, এগুলো হবে কি? আমাদের কমন নাউন। দেন ক্যাপ্টেন, রাস্কেল, ডক্টর, ব্যাংক্রাফট, পাইরেট। পাইরেট মানে হচ্ছে জলদস্যু, এটা একটা কোয়েশ্চেন। তাহলে এটা আমাদের কি হবে? কমন নাউন। পাইরেট মানে কি? জলদস্যু। অনারতা, টাইগার, ইনফান্ট। ইনফান্ট মানে কি? শিশু। ইনফান্ট মানে কি বলো? শিশু। তাহলে শিশু, ছেলে মেয়ে সবাই হইতে পারে, সেজন্য এটা আমাদের কমন নাউন। অ্যাট্রাক্ট, এটাও কমন নাউন। তারপর এখানে আছে উমেন, তারপর আছে ফিলবিন, তারপর এখানে আছে গার্ড, কাওয়ার্ড। কাওয়ার্ড ছেলে মেয়ে দুইটাই হইতে পারে। তাহলে এগুলো হবে কি? আমাদের কমন নাউন। অর্থাৎ যে সকল নাউন এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলা হয়। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। এখন আমরা দেখব কি? কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কাকে বলেন? কালেকটিভ নাউন। তাহলে যে সকল নাউন কি করবে? কোনো কিছুর সমষ্টি বোঝাবে। তাহলে ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি। তাহলে এখানে দেখো ব্যক্তি অথবা কি বস্তু বা প্রাণীর কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তাহলে এইগুলার কি বোঝাবে? সমষ্টি।
যদি সমষ্টি বোঝায় তাহলে সেই নাউনকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো। তাহলে এখানে দেখো আমরা একটা লিস্ট লিখে নেই, এগুলো হচ্ছে কি একটা লিস্ট অফ কালেকটিভ নাউন। এখন কালেকটিভ নাউন কি ছিল, ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টি। তাহলে এই সবগুলো ওয়ার্ড বিভিন্ন কোয়েশ্চেনে মাঝে মধ্যে আসে নিচের কোনটি কালেকটিভ নাউন, তাহলে ওয়ার্ডগুলো দেখে আমরা বুঝতে পারবো এগুলো কালেকটিভ নাউন, বিকজ কারণ এগুলো হচ্ছে কতগুলা ব্যক্তি অথবা বস্তু বা প্রাণীর কি সমষ্টি বোঝাবে, তাহলে সেগুলো হবে কি আমাদের কালেকটিভ নাউন। তাহলে এখানে দেখো ক্লাস একটা ওয়ার্ড লিখলাম, এটা একটা কালেকটিভ নাউন হবে, আর্মি এটা একটা কালেকটিভ নাউন হবে, এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কালেকটিভ নাউন। এখন আমরা একটু দেখি যেগুলো কালেকটিভ নাউন কিভাবে হয়, মানে গ্রুপ অফ কালেকশন, মানে কোনো কিছুর সমষ্টি কিভাবে হয়। এখন এই যে ক্লাস, ক্লাস মানে আমরা লিখতে পারি এ কালেকশন অফ, দেখো যে এ কালেকশন অফ কি স্টুডেন্টস, তাহলে STUDENTS স্টুডেন্টস। তাহলে এই যে ক্লাস বলতে আমরা বুঝি কি কতগুলো স্টুডেন্টের কি সমষ্টি, তাহলে সেই জন্য ক্লাস কি, আর স্টুডেন্ট মানে কি কমন নাউন, তাহলে কতগুলো কমন নাউনের সমষ্টি, দ্যাটস ওয়াই কি হবে ক্লাস কি আমাদের কালেকটিভ নাউন। পরে আসো আর্মি, তাহলে আর্মি মানে কি হবে এ কালেকশন অফ কি সোলজার্স, তাহলে কালেকশন অফ সোলজার্স। তাহলে এখানে দেখো সোলজার্স কি ছিল আমাদের, সোলজার্স ছিল কি কমন নাউন, তাহলে কতগুলো কমন নাউনের কালেকশন হবে কি আমাদের আর্মি, দ্যাটস ওয়াই আর্মি কি একটা কালেকটিভ নাউন। তাহলে সিমিলারলি দেখো ফ্লিট কমিটি, তারপর ক্রাউড মানে কি ভিড় বা জনতা, লাইব্রেরি ফুলিশ, ফ্যামিলি ফ্যাক্ট শাওল, হিয়ার্ট মানে কি পাল জাগ, তারপর কি পার্লামেন্ট, দেন হচ্ছে নেশন মব ক্যাটল। তো এটা অনেকবারই মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, এমনকি BCS পরীক্ষাও আসে যে নিচের কোনটি কালেকটিভ নাউন, ওইখানে দেখবে ক্যাটল থাকে। দেন হচ্ছে অডিয়েন্স অর নেভি গ্যাং, এই সবগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের এক্সাম্পল। এখন এখানে আমি একটু স্পেশাল একটা ওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে জুরি। তাহলে এটার ওয়ার্ডটা এইটার উচ্চারণটা কি হবে জুরি। তাহলে জুরি মানে কি, এইটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, আর জুরি বলতে আমরা বুঝি 12 পার্সনস, মানে 12 কি পার্সন একসাথে বলা হয় কি জুরি, মানে কি বিচারক মণ্ডলী। তাহলে জুরির মধ্যে পার্সন আছে কতজন, 12 জন, তাহলে কতগুলা পার্সনসের সমষ্টি, তাই এই ওয়ার্ডটা হবে একটা কালেকটিভ নাউন। ওকে, তাহলে কেন দেখো, আর এই কালেকটিভ নাউন আমরা দেখলাম, আর এই কালেকটিভ নাউনগুলো সবসময় কি করে, সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে কালেকটিভগুলা। তো কালেকটিভ নাউনগুলো হচ্ছে কতগুলো ওয়ার্ডের কতগুলো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টি। এখন তাদের দ্বারা যদি সেম ডিসিশন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বটা সিঙ্গুলার নিব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কালেকটিভ নাউন মানে কি ভার্ব সিঙ্গুলার, বাট যদি তারা কখনো দ্বিমত পোষণ করে তখন এখানে ভার্বটা কি প্লুরাল হয়। বাট এমনিতে সবসময় কি হবে, এই কালেকটিভ নাউনগুলো সবসময় কি করবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে এটা একটা কানেকশন ছিল। তো আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি, তাহলে এখানে দেখো আমি একটা বাক্য লিখে এখানে লিখলাম দ্য জুরি, দেখো দ্য জুরি হ্যাজ অবলিক কি দিলাম হ্যাভ, অবলিক কি হ্যাভ অর্ডার্ড টু হ্যাং দ্য ম্যান। তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য জুরি, তাহলে এটা কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ এই জুরি বলতে এখানে 12 জন পার্সন, বাট এটা একটা সমষ্টি, দ্যাটস ওয়াই এই কালেকটিভ নাউন সবসময় কি করবে, সিঙ্গুলার ভার্ব নিবে। তাহলে দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য ম্যান, বাট এটা যদি দ্বিমত পোষণ করে তখন এই কালেকটিভ নাউনগুলো আবার কি করতে পারে, প্লুরাল ভার্ব নিতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে নর্মালি যে রুলসটা হয় সেটা হচ্ছে কালেকটিভ নাউনগুলো কি করবে, সিঙ্গুলার ভার্ব নিবে। তাহলে দ্য জুরি হ্যাজ অর্ডার্ড টু হ্যাং দ্য ম্যান। ওকে, তাহলে এই ছিল কি আমাদের কালেকটিভ নাউন। এখন আমরা পড়ব ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন আমরা দেখি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কি, দেখো খুব ইজি একটা বিষয়, যে কোনো বস্তু কি দ্বারা গঠিত, কোনো একটা বস্তু কি দ্বারা গঠিত, তার যে উপাদানগুলো সেগুলোকে বলে আমরা ম্যাটেরিয়াল নাউন। তাহলে কোনো একটা বস্তু বা পদার্থ কি কি উপাদান, মানে এলিমেন্ট, কি কি উপাদান মানে এলিমেন্ট দ্বারা গঠিত, সেই এলিমেন্টগুলোকে বলবো কি আমরা ম্যাটেরিয়াল নাউন। তো আমরা যদি একটু লিখি, যেমন কি হইতে পারে, যেমন গোল্ড, তারপর কি আয়রন, তারপর কি হইতে পারে স্টিল, তারপর কি হইতে পারে পেপার, লিখলাম আমরা পেপার, লিখতে পারি কয়েল, লিখলাম কি কয়েল, লিখতে পারি কি মিল্ক, হইতে পারে কি অয়েল। এই সবগুলো কি কোনো বস্তু তৈরি হওয়ার উপাদান, তাহলে এদেরকে আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো এটা ইজি ছিল। আর ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমাদের দুইটা কথা জানতে হবে। তাহলে দেখো
ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না, এর পূর্বে কখনোই কি বসবে না, আর্টিকেল। তাহলে আর্টিকেল কি, এন দিয়ে, এর পূর্বে এন দি, মানে আর্টিকেল কি করে না, বসে না। তাহলে এখানে দেখো, তো এখানে লিখলাম কয়েল, কয়েল ইজ কি ব্ল্যাক, তাহলে কয়লা কি কালো, তাহলে এখানে দেখো কয়েল, তাহলে এখানে কি হয় নাই, কোনো আর্টিকেল হয় নাই, তাহলে এটা হবে কি আমাদের ম্যাটেরিয়াল নাউনের একটা রুলস। এখন বাট ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়, মানে স্পেসিফিক বা নির্দিষ্টভাবে যদি ম্যাটেরিয়াল নাউনটাকে ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, ওই আর্টিকেল দিতে পারবো। তাহলে এখানে দেখো 2 নম্বর নিয়মটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন যদি কোনো নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দিতে পারবো। তাহলে এটাকে যদি আমি লিখি, দেখো লিখলাম দ্য কয়েল অফ দিনাজপুর, দ্য কয়েল অফ কি দিনাজপুর ইজ অফ কি গুড কোয়ালিটি, গুড কোয়ালিটি। তাই এখানে দেখো তো এখন নির্দিষ্ট করে বুঝাইলো যে দিনাজপুরের যে কয়লা আছে সেগুলা খুব ভালো গুণাগুণ সম্পন্ন। তাহলে এখানে ছিল কয়েল, এই যে এটা আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, বাট যেহেতু নির্দিষ্ট করে বলছে সেজন্য তারপর আমরা আর্টিকেল দিয়ে দিলাম। তাহলে দ্য কয়েল অফ দিনাজপুর ইজ অফ গুড কোয়ালিটি। ওকে, এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। তো আজকে আমরা জাস্ট কি করলাম, পার্টস অফ স্পিচ কাকে বলে, তারপর ডেফিনেশনগুলো, ক্লাসিফিকেশনগুলো এগুলো দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ডিটেলস পার্টস অফ স্পিচ পড়বো, কারণ পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন 1, 2, 3 আসবেই, প্রতি বছরে কোয়েশ্চেন আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই ডিটেলস অ্যান্ড পরিপূর্ণভাবে পার্টস অফ স্পিচ পড়বো। তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, আর ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।